নমস্কার, খবর শুনছেন সংবাদ সফর ইউটিউব চ্যানেল থেকে। আমি দোয়েল। আজ 7 তারিখ শনিবার। জানাবো দেশ বিদেশ ও রাজ্যের আজকের বাছাই করা 30টি তাজা খবর। প্রথমেই শিরোনাম। বাংলার 4 জায়গায় বাড়ছে এসআইআর শুনানির সময়সীমা, পিছবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন। বাজেট আলোচনায় তীব্র বাদানুবাদ, অশোক লাহিড়ী চন্দ্রিমা সংঘাতে বিধানসভায় ওয়াকআউট। হাতে শ্রমিকদের রক্তের দাগ, মেঘালয়ে খনি বিস্ফোরণে এনপিপি সরকারকে নিশানা অভিষেকের। চাকরি নেই, ভাতা দিয়ে শিক্ষিত বেকারদের অপমান করছে রাজ্য, নো ভোট টু মমতা কর্মসূচির ডাক শুভেন্দুর। ইসলামাবাদে শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলা, নিহত 30, আহত কমপক্ষে 130। ভোটের মুখে উত্তাল বাংলাদেশ, এবার হাদির অনুগামীদের লাঠিপেটা ইউনূসের পুলিশের। কাঁটা দিয়েই কাঁটা তোলার চেষ্টা, 10 লক্ষ চাকরি, 3000 টাকা লক্ষ্মীর ভাণ্ডার, বিরাট ঘোষণায় তোলপাড় ফেললেন শুভেন্দু। ষষ্ঠবারের জন্য আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে চ্যাম্পিয়ন ভারত, বৈভব আয়ুষদের হাত ধরে নতুন ইতিহাস ভারতের। মালদায় এসআইআর কেন্দ্রে যাওয়ার পথে টোটো উল্টে মৃত স্ত্রী শিশু, মর্গে রেখে স্বামী গেলেন শুনানিতে। রবিবার বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, 12 ঘন্টা যান চলাচলের উপর জারি করা নিষেধাজ্ঞা। বাদ প্রায় 3 কোটি, যোগীর উদ্বেগের পরই উত্তরপ্রদেশে এসআইআর সময়সীমা আরও 1 মাস বাড়ালো কমিশন। আরজিকর দুর্নীতি মামলায় চার্জশিট দিল ইডি, মূল অভিযুক্ত সন্দীপ ঘোষ। অগ্নিমিত্রা পালের বক্তব্য ঘিরে বিধানসভায় তুলকালাম, ক্ষমা চাইতে হবে বলে দাবি ফরহাদের। তুমুল বিক্ষোভে উত্তাল অধিবেশন। দীর্ঘ লড়াইয়ের অবসান, চিকিৎসকদের সমস্ত প্রচেষ্টাকে ব্যর্থ করে প্রয়াত তৃণমূল নেতা মুকুল রায়ের স্ত্রী কৃষ্ণা রায়। ঝাঁকে ঝাঁকে কাকের মৃত্যু, চেন্নাইয়ে বার্ড ফ্লুর প্রাদুর্ভাব, সতর্কতা জারি কেন্দ্রের। নেশার টাকা না পেয়ে মাকে মার, শিলিগুড়িতে বাবার হাতে খুন অবাধ্য ছেলে। বালুচিস্তানে লাগাতার জঙ্গি হামলা, পাকিস্তানের পাশে আছে অসময়ে বার্তা ট্রাম্প প্রশাসনের। পাকিস্তানি গৃহযুদ্ধের পরিস্থিতি, বালুচিস্তান জুড়ে বিদ্রোহীদের অপারেশন হিরফ জারি, নিহত বহু। ছত্তিশগড়ের আবু জামাত থেকে উদ্ধার 3 মাওবাদীর মৃতদেহ, অভিযানে নিহত 1 জওয়ান, আরও আহত 1। 7 সকালে দুষ্কৃতীর গুলিতে ঝাঁঝরা পাঞ্জাবের আপ নেতা, রাজ্যের নিরাপত্তা নিয়ে সরব বিরোধীরা। প্রিজন ভ্যানে ওঠার আগে পুলিশের হাত ছাড়িয়ে ছুট, হাসপাতাল থেকে পালালো বাংলাদেশি অনুপ্রবেশকারী। সুপ্রিম রায় না মেনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি, নবান্নে সুর চড়ালো সংগ্রামী যৌথ মঞ্চ। ঝড়খালির জঙ্গলে বাঘের পায়ের ছাপ, নজরদারি শুরু বন দফতরের, এলাকায় আতঙ্ক। খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে জেএমবি জঙ্গি বোমারু মিজানের 8 বছরের কারাদণ্ড। পদ্মা সাঁতরে ভারতে ঢুকে ভেবেছিল বাঁচবে, 2 বাংলাদেশিকে ধরে টাইট করে দিল মমতার পুলিশ। পিঠে কালশিটে দাগ, র্যাগিংয়ের শিকার ডাক্তারি পড়ুয়া, পুরুলিয়া দেবেন মাহাতো মেডিকেলে সাসপেন্ড 2 ছাত্র। 3 দশক পর বাংলায় 1 দফায় ভোট, সিইও দপ্তরের প্রস্তাবে আপত্তি কমিশনের। আমি এমএলএ হব না, সভাধিপতি হতে চাই না, আমি ফুটানি মারি না, বড় বড় বাত মারি না, নিজের অবস্থানের ব্যাখ্যা অনুব্রতর। মইনাই ফিল্মি কায়দায় বিএলও অপহরণ, বুদ্ধি খাটিয়ে নাটকীয়ভাবে ফিরলেন বাড়ি। তেহট্টে বৃদ্ধাকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ, গলার হার ও বালা ছিনতাই। এই ছিল আজকের দিনের গুরুত্বপূর্ণ সব শিরোনাম। এবার একে একে বিস্তারিতভাবে জেনে নেব প্রতিটি খবরের পেছনের পুরো ঘটনা। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করে আগামী দিনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন। বাংলার 4 জায়গায় বাড়ছে এসআইআর শুনানির সময়সীমা। বঙ্গের 4 জেলার একাধিক বিধানসভা এলাকায় বাড়ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার সময়সীমা। মালদহ, দক্ষিণ 24 পরগনা, উত্তর কলকাতা, কার্শিয়াং, এই 4 জায়গায় কাজ অনেকটা বাকি। সেই কথা জানিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়েছিলেন সংশ্লিষ্ট জেলার জেলা শাসকরা। সেই চিঠি পাঠিয়ে দেওয়া হয় জাতীয় নির্বাচন কমিশনে। সূত্রের খবর, জায়গাগুলিতে বাড়তে চলেছে শুনানির সময়সীমা। সেক্ষেত্রে নির্দিষ্ট দিনে চূড়ান্ত তালিকা প্রকাশ করা যাবে
কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। অন্যদিকে জানা যাচ্ছে, শুনানির নোটিশ পাওয়ার পর রাজ্যের প্রায় 5 লক্ষ ভোটার শুনানি প্রক্রিয়ায় অংশ নেননি। তাদের নাম বাদ যাবে বলেই প্রাথমিক অনুমান। জানা যাচ্ছে, এই ভোটারদের নাম বাদ গেল। কেন নাম বাদ গেল তা জানিয়ে নোটিশ দেবে নির্বাচন কমিশন। আগে 58 লক্ষ নাম বাদ গিয়েছিল, তার সঙ্গে এই 5 লক্ষ যোগ করলে সংখ্যাটা গিয়ে দাঁড়াচ্ছে 63 লক্ষে। এর সঙ্গে আরও নাম বাদ যেতে পারে বলে জল্পনা। তথ্যে অসঙ্গতি ও আনম্যাপড মিলিয়ে মোট 1,91,92,735 জনকে শুনানিতে ডাকার সিদ্ধান্ত নেয় কমিশন। বৃহস্পতিবার পর্যন্ত সকলের কাছে শুনানির নোটিশ পৌঁছলেও ইতিমধ্যেই 1,30,00,000 কাছাকাছি শুনানি শেষ হয়েছে। কমিশনের দেওয়া তথ্যই বলছে, এখনও প্রায় 22 লক্ষ শুনানি বাকি রয়েছে। আবার এর মধ্যে 80 লক্ষের তথ্য যাচাই করা সম্ভব হয়েছে। প্রায় 72 লক্ষের তথ্য যাচাই বাকি, অথচ হাতে মাত্র 24 ঘন্টা। তার মধ্যে শুনানি শেষ করতে হবে। এই কাজ শেষ করা কার্যত অসম্ভব। এদিকে আবার 2টি বিধানসভা কেন্দ্র যেমন কার্শিং শুনানি ঢিমে তালে চলছে। সেখানে শুনানিতে গতি আনতে আরও নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। কমিশনের শীর্ষ কর্তাদের মতে, সময় মতো শুনানি শেষ না হলে সময়সীমা বাড়াতেই হবে। সেক্ষেত্রে 14 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ অসম্ভব। দৈনিক 50 টাকা, শিক্ষিত বেকারদের অপমান করছে রাজ্য। নো ভোট টু মমতা, চাকরি চাই বিজেপি, তাই কর্মসূচির ডাক শুভেন্দু অধিকারীর। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে নিশানা করে বিরোধী দলনেতার জোরালো কটাক্ষ। চাকরির বিষয়কে ক্লোজ চ্যাপ্টার করেছে এই রাজ্য। এবার বেকার যুবকদের অসম্মান করছে। এইভাবে দৈনিক মাত্র 50 টাকা করে ভাতা নির্ধারণ করে। রাজ্য বাজেটকে তুমুল কটাক্ষ শুভেন্দু। শুক্রবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বাজেটের সমালোচনায় সোচ্চার হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্য বাজেটে বেকার ভাতা হিসেবে যুবসাথী প্রকল্পের ঘোষণা করেছে রাজ্য সরকার, যেখানে বেকারদের মাসিক 1,500 টাকা দেওয়ার কথা বলা হয়েছে। এই ভাতার তীব্র সমালোচনা করে শুভেন্দু মন্তব্য করেন, এই হিসেবে প্রতিদিন 50 টাকা হিসেবে পেতে চলেছেন বেকার যুবকরা। আর এভাবে কার্যত শিক্ষিত বেকারদের অপমান করেছে রাজ্য সরকার, শুভেন্দু অধিকারীর অভিযোগ। এর আগে রাজনৈতিক জনসভায় ধর্ষণের দাম নির্ধারণ করে অসম্মান করা হয়েছে। এবার রাজ্যের বেকার যুব সমাজকে অপমান করছে রাজ্য। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে নিশানা করে বিরোধী দলনেতার জোরালো কটাক্ষ। চাকরির বিষয়কে ক্লোজ চ্যাপ্টার করেছে এই রাজ্য। এবার বেকার যুবকদের অসম্মান করছে। এইভাবে দৈনিক মাত্র 50 টাকা করে ভাতা নির্ধারণ করে। আগামী দিনে বিজেপি যুব মোর্চার কর্মী সমর্থকদের নেতৃত্বে বিজেপির চাকরি চাই বিজেপি, তাই নো ভোট টু মমতা কর্মসূচি পালনেরও ডাক দেন শুভেন্দু আরও বলেন, আজ বিধানসভায় প্রশ্ন করেছিলাম, 17 লক্ষ আবেদন যারা করেছিলেন 2013 সালে, তাদের কি অবস্থা এখন? 2014 থেকে 16 এর পর কেন বন্ধ হলো যুবশ্রীর আবেদন? উত্তর দিতে পারেননি। শুভেন্দুর অভিযোগ, 2013 সালের বাজেটে যুব উৎসাহ প্রকল্পকে যুবশ্রী প্রকল্পে কনভার্ট করে মিথ্যাচার করেছে রাজ্য সরকার। এই কর্মসূচিতে কোনো অর্থ বরাদ্দ করেনি রাজ্য সরকার। নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেটা কার্যকর করার ক্ষমতা নেই রাজ্য সরকারের। মিথ্যাচার করে নির্বাচনের আগে ভয়ঙ্কর বেকারত্ব, দারিদ্র্য, পরিযায়ী শ্রমিক হয়ে যাওয়া শিক্ষিত ছেলেমেয়েদের সঙ্গে প্রতারণা করেছে এই রাজ্য সরকার, যেটা ক্ষমার অযোগ্য। একই সঙ্গে শুভেন্দুর দাবি, বাংলার সর্বস্তরের শিক্ষিত যুবক যুবতী এই মিথ্যাচারের ইতি ঘটাবেন। সেই সরকার আসবে যে সরকার ভারত সরকারের মতো যোগ্যতা, এসসি এসটি সব দিক থেকেই চাকরির ব্যবস্থা করবে। ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় কাঁপল ইসলামাবাদের শিয়া মসজিদ। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে দাবি, বিস্ফোরণের অভিঘাতে অন্তত 30 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও 130 জন, যাদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। পাকিস্তানের এক সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী শুক্রবার বিকেলে শিয়া মসজিদের প্রধান ফটকে একজন আত্মঘাতী বোমা হামলাকারী এই বিস্ফোরণটি ঘটায়, যার জেরে আহত হয়েছে 130 জন, যাদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক। ইতিমধ্যেই আহতদের উদ্ধার করে পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এবং পলিক্লিনিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। উদ্ধার করা হয়েছে মৃতদেহগুলো। আজ বিকেলে এই ঘটনার পরেই শহর জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন ইসলামাবাদ পুলিশের আইজি। ঘটনাস্থলে পৌঁছেছে ফরেনসিক দল। তবে বিস্ফোরণের ব্যাপারে এখনই স্পষ্টভাবে কিছু বোঝা যাচ্ছে না বলে জানিয়েছে ইসলামাবাদ পুলিশের মুখপাত্র তাকি জাওয়াদ। আজকের এই ঘটনার বিরুদ্ধে নিন্দা জানিয়ে সরব হয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। পাশাপাশি বিস্ফোরণ নিহতদের পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন তিনি। উল্লেখ্য, 2025 সালের 11 নভেম্বর ইসলামাবাদের একটি জেলা ও দায়রা আদালত ভবনের বাইরেও ঠিক এই রকম আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় মৃত্যু হয়েছিল 12 জনের, আহত হয়েছিলেন 30 জনেরও বেশি। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একই ঘটনার পুনরাবৃত্তি হলো পাকিস্তানে।
পশ্চিমবঙ্গ বিধানসভায় বাজেট আলোচনা চলাকালীন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও বিজেপি বিধায়ক অশোক লাহিড়ীর মধ্যে তীব্র বাদানুবাদ হয়। অশোক লাহিড়ীর হামটি ডামটি বাজেট মন্তব্যের প্রেক্ষিতে চন্দ্রিমা তাকে ব্যক্তিগত আক্রমণ ও অবমাননা করেছেন অভিযোগ তুলে বিজেপি বিধায়করা ওয়াক আউট করেন। 6 ফেব্রুয়ারি 2026-এর এই ঘটনায় উত্তাল হয়ে ওঠে বিধানসভা কক্ষ। অশোক লাহিড়ী রাজ্য বাজেটকে হামটি ডামটি বলে সমালোচনা করেন এবং 94টি কল্যাণমূলক প্রকল্পের তহবিল নিয়ে প্রশ্ন তোলেন। এর জবাবে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, অর্থনীতিবিদ হলেও অশোক লাহিড়ী বাংলা পড়েন কিনা জানি না। তিনি আরও বলেন, বিজেপি বিধায়ক বিভ্রান্তি ছড়িয়েছেন। অশোক লাহিড়ীর মতো প্রবীণ অর্থনীতিবিদকে অপমানের অভিযোগ তুলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা স্লোগান দিতে দিতে কক্ষ ত্যাগ করেন। ওই সময় তৃণমূল বিধায়ক উদয়ন গুহর মন্তব্যে উত্তেজনা ছড়িয়েছিল, যা পরে অধ্যক্ষের হস্তক্ষেপে কিছুটা শান্ত হয়। শুভেন্দু অধিকারী দাবি করেন, তৃণমূল সরকার অশোক লাহিড়ীর উত্থাপিত বাজেট সম্পর্কিত প্রশ্ন সহ্য করতে না পেরে তাকে অসভ্যভাবে আক্রমণ করেছে। বাংলাদেশ ফের অস্থির। ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন এলাকায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ লাঠিচার্জের পাশাপাশি কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে বলে অভিযোগ। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। রাষ্ট্রসংঘের অধীনে শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যা নিরপেক্ষ তদন্তের দাবিতে বৃহস্পতিবার বিকেল থেকে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা প্রধান উপদেষ্টার বাসভবন ও যমুনা ও হোটেল কন্টিনেন্টালের সামনে দুই ভাগে অবস্থান কর্মসূচি পালন করছিলেন। পরিস্থিতি সামাল দিতে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পুলিশ ব্যারিকেড বসায়। শুক্রবার বিকেল 3:45-র দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে সংঘর্ষের সূত্রপাত। যমুনার সামনে অবস্থানরতদের সঙ্গে যোগ দিতে ইন্টারকন্টিনেন্টালের সামনে থাকা বিক্ষোভকারীরা এগোতে চাইলে পুলিশ বাধা দেয়। ধস্তাধস্তির পর পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভকারীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশ জলকামান ব্যবহার করে। পরে সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাস ও লাঠিচার্জ করে বলে অভিযোগ। পাল্টা বিক্ষোভকারীরাও ইট, পাটকেল ও বোতল ছড়ে। ইনকিলাব মঞ্চের একাধিক নেতাকর্মী আহত হন। মর্গে পড়ে রয়েছে স্ত্রী ও 9 মাসের কোলের শিশুর নিথর দেহ। চলছে ময়নাতদন্ত। সেই গভীর শোক বুকে চেপেই ভোটার তালিকা সংশোধনের শুনানিতে হাজির হলেন এক শিক্ষক। শুক্রবার সকালে মালদা জেলার প্রশাসনিক ভবনের সামনে সেই দৃশ্য দেখে চোখের জল ধরে রাখতে পারেননি উপস্থিত অনেকেই। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মালদা জেলার ইংরেজবাজার থানার সুস্থানী মোড় এলাকায়। মৃত গৃহবধূর নাম হালিমা খাতুন, বয়স 28 এবং তার 9 মাসের পুত্র আরিফ হাসান। দুর্ঘটনায় বরাত জোরে প্রাণে বেঁচে গিয়েছেন হালিমার স্বামী মোহাম্মদ ইয়াসিন আনসারি। তিনি পেশায় সুজাপুর 9 মৌজা হাই মাদ্রাসার আরবি বিভাগের শিক্ষক। পরিবার সূত্রে জানা গিয়েছে, ইয়াসিনের বাড়ি গাজলের খড়দৈল এলাকায়। হালিমার বাপের বাড়ি উত্তর দিনাজপুরের চোপড়া থানার অন্তর্গত। কর্মসূত্রে দম্পতি সুজাপুরের হাসপাতাল মোড় এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন। সম্প্রতি ভোটার তালিকার নিবিড় সংশোধনের জন্য তাদের দুজনকে শুনানির নোটিশ পাঠানো হয়েছিল। বৃহস্পতিবার স্কুল ছুটির পর সপরিবারে টোটো করে মালদা শহরের দিকে রওনা দিয়েছিলেন তারা। প্রত্যক্ষদর্শীদের দাবি, সুস্থানী মোড় এলাকায় একটি লরি টোটোর পাশ দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারায়। লরির ধাক্কায় টোটোটি উল্টে যায়। ছিটকে পড়েন ইয়াসিন, হালিমা ও তাদের শিশু সন্তান। স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার করে তিনজনকেই মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা হালিমা খাতুনকে মৃত ঘোষণা করেন। গুরুতর অবস্থায় ভর্তি করা হয়েছিল 9 মাসের আরিফকে, কিন্তু ঘণ্টাখানেকের মধ্যেই মৃত্যু হয় শিশুটিরও। এক লহমায় সাজানো সংসার তছনছ হয়ে গেলেও দায়িত্বের জায়গা থেকে পিছিয়ে আসেননি ইয়াসিন আনসারি। শুক্রবার সকালে স্ত্রী ও সন্তানের দেহ মর্গে রেখে চোখের জল মুছতে মুছতে তিনি হাজির হন ভোটার তালিকা সংশোধনের শুনানিতে। এই হৃদয় বিদারক ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা। আরজিকর হাসপাতালের দুর্নীতি মামলায় প্রথম চার্জশিট দাখিল করল ইডি। অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়েছে সন্দীপ ঘোষ এবং তার সহযোগীদের নাম। বিধানসভা নির্বাচনের প্রাককালে এক গুরুত্বপূর্ণ অগ্রগতিতে আরজিকর মেডিকেল কলেজের আর্থিক দুর্নীতি মামলায় প্রথম চার্জশিট শুক্রবার পেশ করা হয়েছে কলকাতা সিটি সেশনস কোর্টের বিশেষ ইডি আদালতে। এটি আরজিকর দুর্নীতি মামলার তদন্তকে নতুন গতি দেবে বলে মনে করা হচ্ছে। চার্জশিটে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে। তার বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ উঠে এসেছে। পাশাপাশি তদন্তের পরিধি আরও বিস্তৃত করা হয়েছে, যেখানে তার ঘনিষ্ঠ কয়েকজন সহযোগীর নামও সামনে এসেছে। চার্জশিট অনুযায়ী বিপ্লব সিং ও সুমন হাজরাকে সহ ষড়যন্ত্রকারী হিসেবে নামাঙ্কিত করা হয়েছে। সুমন হাজরার মালিকানাধীন সংস্থা হাজরা মেডিকেলেও যুক্ত করা হয়েছে। ইডির দাবি, এই সংস্থার মাধ্যমে হাসপাতালের তহবিল নয়-ছয় করা হয়েছে। উল্লেখ্য, আরজিকরের প্রাক্তন নন মেডিকেল ডেপুটি সুপারিনটেন্ডেন্ট
আখতার আলী প্রথম সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন এবং বিষয়টি প্রকাশ্যে আনেন। প্রাথমিকভাবে এই মামলায় সিবিআই সন্দীপ ঘোষকে গ্রেফতার করে সিবিআই এর বিচার প্রক্রিয়া চলাকালীনই আর্থিক অনিয়মের দিকটি খতিয়ে দেখতে তদন্তভার নেয় ইডি। আদালতের অনুমতি নিয়ে হেফাজতে জেরা করার পর ইডি তাদের তদন্তের সারসংক্ষেপ হিসেবে এই প্রথম চার্জশিট পেশ করল। এই মামলাকে কেন্দ্র করে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে ব্যাপক চর্চা রয়েছে। আগামী দিনে তদন্ত কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার। গত কয়েকদিন ধরে চেন্নাইয়ের রাস্তার ধারে শত শত কাকের মৃতদেহ পড়ে থাকতে দেখা যাচ্ছিল, যা নিয়ে উদ্বেগ ছড়িয়েছিল বিভিন্ন মহলে। মৃত কাকের দেহের নমুনা পাঠানো হয়েছিল পরীক্ষার জন্য। রিপোর্ট হাতে আসার পর চক্ষু চরকাত সরকারি কর্তাদের, কারণ H5N1 অর্থাৎ বার্ড ফ্লু ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হয়েছে রিপোর্টে। সরকারি আধিকারিকদের আশঙ্কা গোটা এলাকায় এই ভাইরাস ছড়িয়ে পড়তে পারে, যে কারণে জারি করা হয়েছে সতর্কতা। নির্দিষ্ট প্রোটোকল মেনে মৃত কাক এবং হাঁস মুরগির দেহ পুড়িয়ে দেওয়া অথবা গভীর গর্ত করে পুঁতে ফেলার নির্দেশ দিয়েছে প্রশাসন। রাস্তাঘাটে মরা পাখি দেখলে তাতে হাত না দেওয়ার জন্য চেন্নাইবাসীকে আবেদন করা হয়েছে। চেন্নাই শহরের আরডিআর এলাকায় বার্ড ফ্লুর প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে উদ্বিগ্ন কেন্দ্রীয় উদ্যান পালন মন্ত্রক তামিলনাড়ুর মুখ্য সচিবকে চিঠি পাঠিয়ে প্রয়োজনীয় সমীক্ষার পাশাপাশি সংক্রমণ রোধে পদক্ষেপ করতে বলেছে তারা। H5N1 বার্ড ফ্লু ভাইরাস অত্যন্ত ছোঁয়াচে, তাই একটি পাখির শরীরে তা প্রবেশ করলে দাবানলের মতো মড়ক ছড়িয়ে পড়ে। পাখি থেকে মানুষের শরীরেও সংক্রমণ ঘটাতে পারে এই ভাইরাস। কিভাবে সংক্রমণ আটকানো সম্ভব? সাম্প্রতিক একটি রিপোর্ট অনুযায়ী খামার বা বাজারে মড়ক লাগার ক্ষেত্রে পাখিগুলিকে একসঙ্গে মেরে ফেললে মানবদেহে সংক্রমণের আশঙ্কা অনেকটাই কমে যায়। তবে কোনো ব্যক্তির শরীরে ভাইরাস প্রবেশ করার আগে এই কাজ সম্পন্ন করতে হবে।